সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে আফ্রিকা মহাদেশ পড়ছিলাম। পেজ 198, এটা 10ম অধ্যায়। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়ছিলাম। প্রশ্ন 37, সাহারা মরুভূমির কয়েকটি শহরের নাম লেখো। উত্তর, সাহারা মরুভূমি অঞ্চলের উল্লেখযোগ্য শহরগুলি হল, 3টে কলম করেছে। প্রধান শহর, অবস্থান, বিশেষ তথ্য। প্রধান শহরের তলায় হাশি-মাসাউড, অবস্থান আলজেরিয়া, বিশেষ তথ্য খনিজ তেল উত্তোলক কেন্দ্র। ইট জল, অবস্থান আলজেরিয়া, বিশেষ তথ্য খনিজ তেল উত্তোলক কেন্দ্র। জেলটেন, অবস্থান লিবিয়া, বিশেষ তথ্য খনিজ তেল উত্তোলক কেন্দ্র। ট্রিপোলি, অবস্থান লিবিয়া, বিশেষ তথ্য রাজধানী ও বন্দর শহর। এনজামেনা, অবস্থান চাড রিপাবলিক, বিশেষ তথ্য রাজধানী বন্দর ও প্রধান বাণিজ্য কেন্দ্র। নুয়াকছোট, অবস্থান মরিটানিয়া, বিশেষ তথ্য রাজধানী বন্দর ও প্রধান বাণিজ্য কেন্দ্র। টিম্বাকটু, অবস্থান মালি, বিশেষ তথ্য নাইজার নদীর তীরে অবস্থিত অন্যতম শহর। প্রশ্ন 38, সাহারা মরুভূমি অঞ্চলের পরিবহন ব্যবস্থা সংক্ষেপে বর্ণনা করো। সাহারা মরুভূমির পরিবহন ব্যবস্থা অনুন্নত। এখানে পরিবহনের একমাত্র সম্বল উট, তাই উটকেই মরুভূমি জাহাজ বলে। এখানকার টুয়াট, এয়ার প্রভৃতি মরুদ্যানে উটের মাধ্যমে যাতায়াত চলে। বর্তমানে খনিজ তেল উত্তোলনকে কেন্দ্র করে আলজেরিয়া, নাইজার ও চাড অববাহিকায় মোটর যোগাযোগের সূচনা ঘটেছে। এখানকার উল্লেখযোগ্য বিমানবন্দরগুলি হল ডাখলা, হাসান আই, স্মারা সেমারা, কানো প্রভৃতি। প্রশ্ন 39, আফ্রিকা মহাদেশের অনুন্নতির কারণসমূহ আলোচনা করো। আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলেও অন্যান্য মহাদেশের তুলনায় তার উন্নতির হার অনেক কম। এর কারণগুলি হল: প্রাকৃতিক কারণ, 1. বন্ধুর ভূমিরূপ, 2. প্রতিকূল উষ্ণ মরু জলবায়ু, 3. অনুর্বর মাটি, 4. অভগ্ন উপকূল রেখা ইত্যাদি। আর্থসামাজিক কারণ: 1. অনুন্নত কৃষিকাজ, 2. শিল্পের পর্যাপ্ত কাঁচামালের অভাব, 3. অনুন্নত পরিবহন ব্যবস্থা, 4. অনুন্নত মানবিক সম্পদ ইত্যাদি। প্রশ্ন 40, নীল নদে সারা বছর জলপ্রবাহ বজায় থাকার কারণ সম্বন্ধে লেখো। নীল নদের প্রধান 2টি উপনদী হল হোয়াইট নীল ও ব্লু নীল। এর মধ্যে হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ থেকে। 1. এই প্রবাহপথ নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত হওয়ায় সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়, ফলে এই উপনদীতে জলপ্রবাহ বজায় থাকে। অন্যদিকে 2 নম্বর ব্লু নীল উপনদীটি ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এই প্রবাহপথ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত হওয়ায় গ্রীষ্মকালে বৃষ্টিপাতের আধিক্য চোখে পড়ে। ফলে উক্ত 2 উপনদীর (হোয়াইট নীল ও ব্লু নীল) মিলিত প্রবাহে নীল নদে জলের ধারা অব্যাহত থাকে। প্রশ্ন 41, নীল নদে সারা বছর জল থাকার কিংবা বন্যা হওয়ার কারণ প্রবাহ লেখচিত্রের সাহায্যে দেখাও। নীল নদের নিম্ন অংশে বন্যা, এটা একটা মেরুন কালারের বক্সের ভেতরে লেখা।
তার দুদিকে অ্যারো মার্ক দিয়ে উঠে এসছে, এই বক্সের মধ্যেই অ্যারো মার্ক উঠে এসেছে। তলা থেকে একদিকে নীল নদের, একদিকে ব্লু নদের উৎস, অন্যদিকে হোয়াইট নদের উৎস। তো ডান দিকে ব্লু নদের উৎস সবচেয়ে নিচে ইয়েলো বক্সে, তারপরে অ্যারো মার্ক দিয়ে তার উপরে ইথিওপিয়ার টানা হ্রদ, তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে মৌসুমী জলবায়ু, তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে আরেকটা বক্স গ্রীষ্মকালীন বৃষ্টি, আবার অ্যারো মার্ক দিয়ে আরেকটা বক্স বাড়তি জল, আবার অ্যারো মার্ক দিয়ে উঠে এসছে নীল নদের নিম্ন অংশে বন্যা। আর অন্যদিকে হোয়াইট নীলের উৎস সবচেয়ে নিচে, আবার ইয়েলো বক্স, আবার অ্যারো মার্ক দিয়ে বরুন্ডির মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ, আবার অ্যারো মার্ক দিয়ে নিরক্ষীয় জলবায়ু, আবার অ্যারো মার্ক দিয়ে ওইগুলো সব বক্সের ভেতরে সারা বছর বৃষ্টি। এদিকে গ্রীষ্মকালীন বৃষ্টি, এটা সারা বছর বৃষ্টি। এবারে আবার অ্যারো মার্ক দিয়ে সারা বছর জল, সেই সারা বছর জলটা আবার অ্যারো মার্ক দিয়ে নীল নদের নিম্ন অংশে বন্যাতে মিশে গেছে। এবারে প্রশ্ন 42, পৃথিবীর জলবায়ুর বিবর্তনে সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন আসছে? তো পৃথিবীর গড় তাপমাত্রা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এই গড় তাপমাত্রার বৃদ্ধির প্রভাবগুলি কেবল সাহারা মরুভূমিতেই নয়, বিশ্বের সব জায়গাতেই বৃদ্ধি পাচ্ছে। যেমন 1 নম্বর, মেরু অঞ্চলে বরফের গলন বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর, গড় সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অনুমান করা যাচ্ছে যে 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রায় 17% ভূমিভাগ জলমগ্ন হবে। 3, সামুদ্রিক বাস্তুতন্ত্র অনেকাংশে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, যেমন উপকূলীয় বাস্তুতন্ত্র। এছাড়া প্রবাল প্রাচীরগুলি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। 4, উপকূলীয় নিম্নভূমি জলে নিমজ্জিত হচ্ছে। 5, বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। 6, মিষ্টি জলের উৎস ক্রমাগত হ্রাস পাচ্ছে। 7, কৃষিজ ফসল উৎপাদনের স্থান পরিবর্তন ও সংকোচন হচ্ছে। 8, রোগের প্রকোপ বাড়ছে, যেমন ক্রান্তীয় অঞ্চলে ম্যালেরিয়া তীব্রতর হচ্ছে। প্রশ্ন 43, আফ্রিকার জলবায়ু অঞ্চল ভেদে গাছের বৈচিত্র্য আলোচনা করো। গাছ বা গাছের ধর্ম একটা কলমে, নেক্সট কলমে জলবায়ু অঞ্চল। পাতায় গাছের ধর্মর নিচে আছে পাতায় মোমের আস্তরণ। জলবায়ু অঞ্চল ভূমধ্য সাগরীয় উদ্ভিদ। নেক্সট, শাল ও বাঁশ গাছ। মৌসুমী পর্ণমোচী গাছের অরণ্য জলবায়ু অঞ্চলটা। জলপাই গাছ ভূমধ্য সাগরীয় উদ্ভিদ। খসখসে সবুজ ঘাস নাতিশীতোষ্ণ তৃণভূমি বা ভেল্ড ভয় একার লয় ড। সবুজ ঘাসের সঙ্গে বাওবাব জাতীয় মরু উদ্ভিদ সাভানা তৃণভূমি। কাঁটা গাছ মরু উদ্ভিদ। এরপরে পেজ 199, টিকা লেখো। প্রশ্ন 1, নাইজার নদী। উত্তর, 1 নম্বর, পশ্চিম আফ্রিকার প্রধান নদী ও সমগ্র আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী হল নাইজার। 2, গিয়ানা, মালি, নাইজার, বেনিন, নাইজেরিয়া প্রভৃতি দেশের ওপর দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য প্রায় 4180 কিলোমিটার। 3 নম্বর, গিনি, সিয়েরা লিওন সীমান্তে অবস্থিত ফুট জালান উচ্চভূমি থেকে নাইজার নদী উৎপত্তি এবং তারপর প্রথমে উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং তারপর দক্ষিণ দিকে বেঁকে আটলান্টিক মহাসাগরের অন্তর্গত গিনি উপসাগরে পড়েছে। 4, এই নদীর গতিপথে গড়ে ওঠা বড় বড় শহরগুলি হল টাম্বাকৌন্ডা, টয়াকার ময় বয় আকার, কয় ঔকার নয় ডয় আকার, টাম্বাকৌন্ডা, বামাকো ব্র্যাকেটে মালির রাজধানী, টিম্বাকটু,
টিম্বাকুটু, টয় ইকার ময় হসন্ত বয়াকার কয় উকার টয় উকার, টিম্বাকুটু প্রভৃতি। প্রশ্ন 2, কঙ্গো বা জাইর নদী। উত্তর, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো বা জাইর। এর দৈর্ঘ্য 4700 কিলোমিটার। 2 নম্বর, এই নদী জাম্বিয়া ও জাইর সীমান্তে অবস্থিত কাটাঙ্গা মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে। 3 নম্বর, কঙ্গো নদী অসংখ্য উপনদীর সৃষ্টি করে উত্তর, পশ্চিম ও দক্ষিণে প্রবাহিত হয়ে কঙ্গো প্রজাতন্ত্রে এসে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। 4, এই নদীর গতিপথে স্ট্যানলি ও লিভিংস্টোন নামে 2টি উল্লেখযোগ্য জলপ্রপাত সৃষ্টি হয়েছে। 5, অববাহিকার আয়তনের বিচারে কঙ্গো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। 6, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে এর অববাহিকায় সারা বছর বৃষ্টিপাত হয়। এজন্য এই নদীর অববাহিকা গভীর ও দুর্ভেদ্য অরণ্যে ঢাকা। বক্সের ভেতরে আছে আরও জানো। 1442 সালে পর্তুগিজ পর্যটক দিয়াগো, দয় ইকার উন্তস্তয় আকার গয় ওকার, দিয়াগো কাও প্রথম এই নদীটির উৎসস্থলে পৌঁছেছিলেন এবং তিনি নদীটির নাম দিয়েছিলেন জাইর। এরপর কঙ্গো দেশের নামানুসারে নদীটিকে কঙ্গো নামে অভিহিত করা হয়। আরও জানো বক্সের ভেতরে আছে। আফ্রিকার প্রধান প্রধান নদী সম্বন্ধে আরও তথ্য জেনে নাও। নদীর নাম ও পরিচয়। উৎস কলম করে দেওয়া আছে। 3rd কলম হচ্ছে মোহানা, নদীর নাম ও পরিচয় কলমটি বড়। তারপরে কলমটি উপনদী ও শাখা নদী। লাস্ট কলম জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য। উত্তর বাহিনী। নদীর নাম নীল নদ, ব্র্যাকেট আছে শীর্ষ নদী কাগেরা। পৃথিবীর দীর্ঘতম নদী, দৈর্ঘ্য 6650 কিলোমিটার। উৎস বুরুন্ডির উচ্চভূমি। মোহানা ভূমধ্যসাগর। উপনদী ও শাখা নদী। উপনদী হল বাহর এল গজল, সোবাট, ব্লু নীল, আটবারা। শাখা নদী হল রোসেটা ও ড্যামিয়েটা। জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য ওয়েন, মার্টিসন। পূর্ব বাহিনী। নদীর নাম ও পরিচয়। জাম্বেসি আফ্রিকার 4র্থ দীর্ঘতম ও 2য় বৃহত্তম নদী, দৈর্ঘ্য 2574 কিলোমিটার। উৎস অ্যাঙ্গোলা মালভূমি। মোহানা মোজাম্বিক প্রণালী। উপনদী কুয়ান্ডো, ওকাভাঞ্জো, লুয়াঙ্গা, ডসুই, লাবোম্পা, সায়ার। জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য ভিক্টোরিয়া, কারিবা। পূর্ব বাহিনীতে আবার নেক্সট লিম্পোপো আফ্রিকার গুরুত্বপূর্ণ নদী। এর দৈর্ঘ্য 1750 কিলোমিটার। উৎস ড্রাকেন্সবার্গ পর্বত। মোহানা ভারত মহাসাগর। উপনদী ও শাখা নদী নেই। জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য কুমির অধ্যুষিত বলে অপর নাম কুমিরের নদী। এরপরে নাইজার আফ্রিকার 3য় দীর্ঘতম নদী, দৈর্ঘ্য 4180 কিলোমিটার। উৎস সিয়েরা লিওনগিনি সীমান্তের ফুটাজালোন উচ্চভূমি। মোহানা গিনি উপসাগর, ব্র্যাকেটে আটলান্টিক মহাসাগরের অন্তর্গত। উপনদী বেনু, কাদুনা, সোকোতো। জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খনিজ তেল ও পাম তেল উৎপাদনের জন্য নাইজার নদীর বদ্বীপ অঞ্চল বিখ্যাত।
তাই একে তেলের নদী বলে। এবারে পশ্চিম বাহিনী, নদীর নাম কঙ্গো, বর্তমান নাম জাইর ব্র্যাকেটে আছে। শীর্ষ নদীর নাম লুয়ালাবা ব্র্যাকেট ক্লোজড। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, দৈর্ঘ্য 4400 কিলোমিটার। উৎস টাঙ্গানিকা হ্রদের কাটাঙ্গা মালভূমি। মোহানা আটলান্টিক মহাসাগর। উপনদী উবাঙ্গি, সঙ্গা, কাসাই, লোমামি, সুয়াপা, কাওয়া, লুয়ালাবা। জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য স্ট্যানলি লিভিংস্টোন। এরপরে পশ্চিম বাহিনীতে নদীর নাম অরেঞ্জ, আফ্রিকার সর্বদক্ষিণের নদী এবং দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম নদী, দৈর্ঘ্য 2200 কিলোমিটার। উৎস হচ্ছে ড্রাকেন্সবার্গ এর লেসোথো উচ্চভূমি। মোহানা আটলান্টিক মহাসাগর। উপনদী ভাল ইটস। তারপরে জলপ্রপাত ও বিশেষ বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ ভেল্ড তৃণাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত, তাই একে তৃণভূমির নদী বলে। পেজ 200। আগে ম্যাপ দিয়েছে আফ্রিকার নদ নদী। আফ্রিকার ম্যাপে নীল লাইন করে নদ নদী দেখিয়েছে। প্রশ্ন 3, অরেঞ্জ নদী। উত্তর, আফ্রিকার পঞ্চম দীর্ঘতম নদী হলো অরেঞ্জ। এর দৈর্ঘ্য প্রায় 2200 কিলোমিটার। 2 নম্বর, আফ্রিকার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ড্রাকেন্সবার্গ পর্বতের পশ্চিম ঢালে উৎপন্ন হয়ে এই নদী ভেল্ড তৃণভূমির মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং শেষে আটলান্টিক মহাসাগরে পড়েছে। 3 নম্বর, এই নদীর গতিপথে বিভিন্ন জলবিদ্যুৎ কেন্দ্র ব্র্যাকেটে গেরিপ ড্যাম, গেরিপ, ভ্যান ডার্কলুফ ড্যাম ব্র্যাকেট ক্লোজড গড়ে উঠেছে। এছাড়া এখানে জলসেচের উদ্দেশ্যে 29টি জলধারাও নির্মিত হয়েছে। বক্সের ভেতরে আছে আরও জানো। আফ্রিকা মহাদেশের অন্যান্য নদী। পশ্চিম প্রান্তের 1 নম্বর সেনেগাল নদী, পূর্ব প্রান্তে 2 নম্বর শিবেলি নদী ও 3 নম্বর টানা নদী এবং দক্ষিণ পশ্চিমাংশে 4 নম্বর কুনেন নদী, কুনেন কয়ুকার নয়কার ন প্রভৃতি উল্লেখযোগ্য। প্রশ্ন 5, আফ্রিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। অবস্থান, আফ্রিকার মধ্যভাগে কঙ্গো অববাহিকা এবং গিনি উপকূলের কঙ্গো গণপ্রজাতন্ত্র, কঙ্গো, ক্যামেরুন, নাইজেরিয়ার দক্ষিণাংশ, কোট ডিভায়ার, লাইবেরিয়া, টোগো, রেনিন এবং মাদাগাস্কারের পূর্ব দিক এই অরণ্যাঞ্চলের অন্তর্গত। উদ্ভিদ, আবলুস, মেহগানি, পাম, কর্পূর প্রভৃতি গাছ এখানে জন্মায়। বৈশিষ্ট্য, 1 নম্বর, এই অরণ্যে গাছগুলি খুব লম্বা হয় এবং ডালপালা অনেক থাকে, অর্থাৎ এটি মূলত মিশ্র অরণ্য ভূমি। 2, গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে। 3, এই বনভূমি ত্রিস্তর বিশিষ্ট। এ, ঊর্ধ্বস্তর 30 to 45 মিটার। বি, মধ্যস্তর 13 to 30 মিটার। সি, নিম্নস্তর 0 to 15 মিটার। 4, পাতাগুলি বড়, একে অপরের সঙ্গে মিলে চাঁদোয়ার সৃষ্টি করে, ক্যানোপি, CANOPY, চাঁদোয়ার ব্র্যাকেটে ক্যানোপি লিখেছে। 5, বনভূমির অভ্যন্তর ভাগ সূর্যালোকের অভাবে অন্ধকারাচ্ছন্ন, দুর্ভেদ্য, লতা গুল্ম আচ্ছাদিত। এবারে প্রশ্ন 5, ক্রান্তীয় তৃণভূমি সাভানা ব্র্যাকেটে সাভানা। অবস্থান, নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অঞ্চলের উত্তর, দক্ষিণ ও
পূর্ব দিকে অবস্থিত সেনেগাল, এটা নেক্সট পেজে এলাম 201, সেনেগাল, গিনি, বার্কিনা ফেসো, নাইজেরিয়া, কঙ্গো গণপ্রজাতন্ত্রের পূর্বাংশ, জাম্বিয়া, অ্যাঙ্গোলা, বুরুন্ডি, রোয়ান্ডা প্রভৃতি এই অরণ্যাঞ্চলের অন্তর্গত। উদ্ভিদ, এখানে 4 থেকে 5 মিটার দীর্ঘ তৃণ জন্মায় এবং তৃণভূমির মাঝে খর্বকায়, পাম, বাওবাব বা বাবলা জাতীয় খরা প্রতিরোধী গাছ দেখা যায়। বৈশিষ্ট্য: 1 নম্বর, এই অঞ্চলে যেসব গাছ জন্মায় সেগুলির বাষ্পমোচন রোধের জন্য পাতা কাঁটায় পরিণত হয়। 2 নম্বর, কাণ্ডে মোম জাতীয় পদার্থের প্রলেপ থাকে। 3 নম্বর, শিকড় জল সংগ্রহের জন্য মাটির অনেক নিচে প্রবেশ করে। এখানে জিরাফ প্রভৃতি তৃণভোজী প্রাণী এবং চিতাবাঘ, সিংহ, হায়েনা প্রভৃতি মাংসাশী প্রাণী দেখা যায়। আরও জানো, বিভিন্ন ধরনের জীবজন্তু আছে বলে সাভানা তৃণভূমিকে শিকারীদের স্বর্গ, প্যারাডাইজ ফর হান্টার্স বলে। অবশ্য বর্তমানে এখানকার দেশগুলি বন্য প্রাণী সংরক্ষণের জন্য শিকার নিষিদ্ধ করেছে। প্রশ্ন 6, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। অবস্থান: আফ্রিকার উত্তরাংশে ভূমধ্যসাগরের উপকূল অঞ্চলে এবং দক্ষিণাংশে দক্ষিণ আফ্রিকার উপকূল ভাগে ভূমধ্যসাগরীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। উদ্ভিদ: কর্ক, ওক, বীচ, জলপাই প্রভৃতি গাছ এখানে জন্মায়। বেশি পরিমাণে আঙুর, বিভিন্ন প্রকার লেবু, জলপাই প্রভৃতি উৎপন্ন হয় বলে এই অঞ্চলকে বলে পৃথিবীর ফলের বাগান। বৈশিষ্ট্য: 1, এই উদ্ভিদের পাতাগুলি ছোট, পুরু এবং তা মোমের মতো আবরণে ঢাকা থাকে। 2, এই গাছের ত্বক বা ছালও পুরু হয়। 3, জলাভাবে গাছের শিকড় সুদীর্ঘ হয়। 4, ফল ও বীজগুলি রসপূর্ণ হয়। 5, এখানে মার্টল মা টয়রেফ ল, ওলিয়েন্ডার, ল্যাভেন্ডার, রোজমেরি জাতীয় শুষ্ক ঝোপ জাতীয় উদ্ভিদও দেখা যায়। প্রশ্ন 7, আফ্রিকার পার্বত্য উদ্ভিদ। অবস্থান: পূর্ব আফ্রিকার উচ্চভূমি ও দক্ষিণ আফ্রিকার পার্বত্য ভূমিতে যে নরম কাঠের বনভূমি দেখা যায় সেখানে পার্বত্য উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ: পাইন, ফার প্রভৃতি গাছ এখানে জন্মায়। গাছগুলি মূলত সরলবর্গীয়, তবে কোথাও কোথাও নাতিশীতোষ্ণ পর্ণমোচী প্রকৃতির। বৈশিষ্ট্য: 1, ঠান্ডা আবহাওয়ার জন্য গাছগুলি সরলবর্গীয় প্রকৃতির এবং কোথাও কোথাও তৃণভূমিও সৃষ্টি হয়েছে। 2, গাছগুলি মন্দির বা মোচার আকৃতি বিশিষ্ট হয়। 3, এগুলি নরম কাঠের বনভূমি। প্রশ্ন 8, মরু উদ্ভিদ। উত্তর: অবস্থান: উত্তর ও দক্ষিণ পশ্চিম আফ্রিকার শুষ্ক ও মরুপ্রায় অঞ্চলে মরু উদ্ভিদ জন্মায়। উদ্ভিদ: শুধু বালির ওপর খুব ছোট ছোট ঘাস হালকাভাবে থাকে এবং কোনো কোনো জায়গায় ক্যাকটাস বা ফণিমনসা, বাবলা, খেজুর, কাঁটা গাছ প্রভৃতি জন্মায়। বৈশিষ্ট্য: 1, শুষ্ক পরিবেশের জন্য এইসব গাছে পাতা খুব কম থাকে। 2, শিকড় খুব দীর্ঘ হয়, কাণ্ড পুরু ত্বকে ঢাকা থাকে। 3, কাণ্ড ও পাতা শাঁসযুক্ত এবং গাছের গায়ে প্রচুর কাঁটা ও লোম থাকে। 4, যেসব স্থানে ভূগর্ভস্থ জলস্তর একটু কাছে থাকে সেখানে একটু বেশি গাছপালা জন্মায়। 5, বালি ঢাকা ধুধু মরুভূমির মাঝে ওই সবুজ উদ্ভিদে ঢাকা জায়গাকে বলে মরুদ্যান বা ওয়াসিস। OASIS ব্র্যাকেটে আছে। প্রশ্ন 9, নীলনদ অববাহিকার জলাভূমি বা সাড। উত্তর: নীলনদ অববাহিকার অন্তর্গত গজল সমভূমি এলাকায় অর্থাৎ সোবাট এবং বাহর
এল গজল যেখানে মিলিত হয়েছে সেখানে বেশ বড় বড় জলাভূমির সৃষ্টি হয়েছে। এই সব জলাভূমিতে প্রচুর পরিমাণে আগাছা, নল খাগড়া, প্যাপাইরাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। অনেক জায়গায় ওইসব উদ্ভিদ এত বেশি পরিমাণে থাকে যে নীলনদ ও তার উপনদী সমূহের গতিপথ তাতে প্রায় রুদ্ধ হয়ে যায়। ওই আগাছাপূর্ণ জলাভূমি সমূহকে বলে সাড। আরও জানো, জলবায়ু বক্সের ভেতরে আছে, জলবায়ু বিশেষত উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্যের জন্য আফ্রিকার বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়। নিচের তালিকাটি ভালোভাবে লক্ষ্য করো। এটা বক্সের ভেতরে আছে। বিভিন্ন জলবায়ু অঞ্চলের অন্তর্গত স্বাভাবিক উদ্ভিদ। দুটো কলম বিভিন্ন জলবায়ু অঞ্চল, অন্য কলমে স্বাভাবিক উদ্ভিদ। নিরক্ষীয় জলবায়ু। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে আবলুস, মেহগানি, পাম, কর্পূর প্রভৃতি। সাভানা জলবায়ু। 4 থেকে 5 মিটার দীর্ঘ তৃণ ও খর্বকায় পাম, বাবলা জাতীয় কিছু গাছ। মৌসুমী জলবায়ু। সেগুন, শাল, গামার, চন্দন, চাপলাস প্রভৃতি। উষ্ণ মরু জলবায়ু। ক্যাকটাস বা ফণিমনসা, বাবলা, খেজুর প্রভৃতি। নাতিশীতোষ্ণ জলবায়ু। দুর্বা, তারপরে এসপার্টো, এ দন্তেশ্বয় পয় আকার টয় ওকার রেফ, এসপার্টো। আলফালফা, ঘাস প্রভৃতি। ভূমধ্যসাগরীয়। কর্ক, ওক, বীচ, জলপাই প্রভৃতি। প্রশ্ন 10, বক্সটা শেষ হলো। প্রশ্ন 10, ওয়াদি। শুষ্ক বৃষ্টিহীন বলে সাহারায় নদ নদী বিশেষ নেই। শুধু পূর্বাংশের ওপর দিয়ে নীল নদ এবং দক্ষিণ পশ্চিমাংশের ওপর দিয়ে নাইজার নদী প্রবাহিত হয়েছে। কোথাও কোনো অংশে যদি সামান্য বৃষ্টিপাত হয় তাহলে ছোট নদী অথবা জলধারা গঠিত হয়। এই জলধারা পরে নেক্সট পেজ 202। মরুভূমির শুষ্ক পাথুরে ভূমির ওপর দিয়ে বয়ে যেতে যেতে তীব্র উষ্ণতায় শুষ্ক হতে হতে বালির মধ্যে হারিয়ে যায়। এরপর শুষ্ক নদীকে সাহারায় বলা হয়। এরূপ শুষ্ক নদীকে সাহারায় বলা হয় ওয়াদ্রা। এই অঞ্চলের এই রকম একটি নদী। ছবি দিয়েছে ওয়াদির। পেজ 202 জাস্ট শুরু করেছি। এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম।